আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। দীর্ঘ 6 দিন পর আপনাদের মাঝে হাজির হচ্ছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা যে যেখান থেকেই দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওতে যা যা থাকছে আমি নাস্তার পরের যে কাজগুলি সেটা দুপুর পর্যন্ত কি কি করেছি সেটাই রেখেছি। আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে। এই কাজগুলি করছি হচ্ছে আমি একটু গাছ পুরো ঘরের যে গাছগুলি আছে সেগুলি একটু পানি চেঞ্জ করে পানি দেওয়া এইসব কাজ করছি হচ্ছে আগামী দিন একটু আমি কিছুদিনের জন্য বাসায় থাকবো না, আগামী দিন থেকে আর কি। তো এর জন্য এই কাজটা আমার আজকে করে নেওয়া খুবই জরুরি, কারণ কালকে সকালে উঠলেই আমরা রেডি হতে হবে। তো এই জন্যই এই কাজটা আমার মানে প্রথম মাথায় কাজ হচ্ছে এই গাছগুলিকে ঠিকঠাক করে যাওয়া। তো যদিও আমার মেয়ে মানে কাজের যে আমেনা আছে, রেহানা আছে, ওরা করবে কি করবে না সেটা মনে সন্দেহ থাকে। এই জন্য আমার হাতে আমি এগুলি করে যাওয়া আর কি। তো এই জন্যই করে নিচ্ছি। সবগুলো গাছকে একটু গোসল করিয়ে একটু গাছে পানি দিয়ে তো জায়গা মতো রেখে দিচ্ছি। আর এমনিতে আমার বেডরুমটা আমি তালা দিয়ে যাব। ছেলেদের কাছে চাবি থাকবে, প্রয়োজন হলে খুলবে, না হয় ওইটা রুমটা বন্ধই থাকবে, কারণ আমার রুমটাতে একটু সিকিউরিট থাকা দরকার, এই জন্যই। তো আমার রুমগুলিতে বেশি করে আমি একটু ঠিকঠাক করে দিয়ে যাচ্ছি আর কি। তারপরে মোত্তাকিকে বলবো একদিন ওরা যেন ঢুকে আমার রুমের গাছগুলিকে পানি দেয়। এইগুলি 1 সপ্তাহ পরে দিলেও সমস্যা হয় না। জিজি প্ল্যান্টের কয়েকটা আগায় এরকম হলুদ হয়ে গেছে, তো ওগুলিকে কেটে আর ফেলে নিয়ে এভাবে পানি দিয়ে রেখেছি, যদি হয় আর কি। তো দেখা যাক এই আর কি। তো ধুয়ে টুয়ে এখন জায়গা মতো আবার রেখে দিচ্ছি। তো এরপরে রান্নাঘরে যাব, ঘরটা গুছিয়ে আর কি, কারণ হচ্ছে ওদের জন্য একটু কয়েকদিনের খাবার রেডি করে দিয়ে যাব দুইজনের জন্য। যদিও আমার ছোট ছেলের ফিটেস্ট পরীক্ষা চলছে, তারপরেও যেতে হচ্ছে বিভিন্ন মানে কাজ সামনে মাথায় রেখে। তো ইমার্জেন্সি দরকার ছিল এর জন্যই। তো এর ভিতরে তো বড় একটা ঘটনা ঘটেও গিয়েছে গত কয়েকদিন, আমি ভিডিও দিতে পারিনি, যার কারণে আর আমার যে কষ্টটা সেটাও শেয়ার করতে পারিনি। তো মাইলস্টোন স্কুলে যে বড় হতাহত বা বড় ধরনের একটা ট্র্যাজেডি গিয়েছে, সেটা আসলে মেনে নেওয়ার মতো নয়। শুধু বুক ফেটে কান্নাই করেছি আমি, আমার হাজব্যান্ড দূরে থেকে। ওই সময়টা আমরা ছিলাম না, দেশে ছিলাম না। তো যারা বাইরে থাকে তাদের আরও বেশি যে খারাপ লাগে সেটা এবারে অনুভব করেছি নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আর কি। আমি দূরে থেকে মানে দেশের কিছু হলে কী অবস্থা হয় সেটা অনুভব করেছি। তো আসলে মাইলস্টোন স্কুলে আমার ছেলে ছোটোটাও পড়ে, সেটা হয়তো আজকে বলছি, হয়তো কেউ কেউ জানেন। মাইলস্টোন স্কুলের এত বড় ঘটনা, এটা আসলে মেনে নেওয়ার মতো না। আমার ছেলেও যেখানে পড়ে, তো আসলে যে কি ভয়ঙ্কর অবস্থা গিয়েছে, যারা সামনে দেখেছেন তাদের তো আরও বেশি অভিজ্ঞতা হয়েছে। আমরা দূর থেকে শুধু টেনশন আর মানে কলিজা ফেটে ফেটে কান্নাই করেছি। আর আমার ছেলের কথা বলবো, আল্লাহ রহমত করছে হয়তো। আমার ছেলে আসলে ওই দিন ওদের তো পরীক্ষা চলতেছিল, টেস্ট পরীক্ষা। তো আগের দিনও পরীক্ষা ছিল, ওই দিনটা ও তো সায়েন্সে পড়ে, ওর বিভাগের পরীক্ষা ছিল না, আমরা আগে থেকে জানি। তো সেই হিসাবে মানে পরীক্ষা নেয় আজকে, ওর আর আমাদের মানে ওর যোগাযোগ করতেছি না, না হয়তো পরীক্ষায় গেছে কি না, বেরোইছে কি না, সকাল থেকে ফোন দিয়ে দিয়ে ওর সাথে যোগাযোগ হতো। তো ওই দিনটা আমরা বেশি একটা ফোন দিচ্ছি না, কারণ ও তো স্কুলে যাবে না, হয়তো বাসায় বসে পড়বে, এই চিন্তায় আমরা নিশ্চিন্ত আছি। কিন্তু যখনই ঘটনা ঘটেছে, মুনতাসিরা আমাকে ফোন করে 5 মিনিট পরে, যখন ও শুনছে 5 মিনিট পরেই আমাকে বলল যে আম্মু, আমাদের স্কুলে নাকি এরকম এরকম হেলিকপ্টার ক্র্যাশ হয়েছে, খবরে দেখাচ্ছে। তখনই আমি ফেসবুকে ঢুকে দেখতেছি আর কি অবস্থা। তো যদি ওই দিন আমার ছেলে স্কুলে থাকতো, যদি ও ওখানে থাকতো, তাহলে আমার কী অবস্থা হতো। আমার হাজব্যান্ড শুধু এটাই আমরা দুজনেই বলতেছি, আমাদের কী অবস্থা হতো, আমরা মনে হয় মরেই যেতাম। আমি বিশেষ করে আমার হাজব্যান্ড বলতেছে, তুমি তো মরেই যেতে। মানে যতক্ষণ পর্যন্ত আমরা ওর খবর না পেতাম, ওর খবর যতক্ষণ না পেতাম, সকল মায়েরা যেরকম মানে মরে যাওয়া, অনেক মারা তো মরেই গেছে সন্তানকে খুঁজতে গিয়ে, বাঁচাতে গিয়ে।
তো সেরকমই আমাদেরও অবস্থা হতো। আমরা তো আরও দূরে ছিলাম। কাছে থাকলে তাও এক কথা ছিল। তো আল্লাহ রহমত করছে। আর এই তো যে ছোট, ছোট পাখির মতো বাচ্চাগুলা মারা গেছে, আল্লাহ তাদেরকে জান্নাতের পাখি হিসাবে বানিয়ে নিও বা জান্নাতের পাখি হিসেবে কবুল করিও। এরকম একটা মর্মান্তিক ঘটনা হবে কেউ কল্পনাও করেনি। আর যখন স্কুলে দিচ্ছিল যে মারা বা বাবারা, তারা কি কল্পনা করেছে আজকের দিনটাই তাদের সন্তানের শেষ দিন হবে? কখনোই মনে করেনি। যদি মনে করতো বা যদি বুঝতো তাহলে কখনোই কোনো সন্তানকে স্কুলে দিত না। আর এমন ঘটনা ঘটেছে, যদি 10 মিনিট পরেও এইটা হতো তাহলে বাচ্চারা তো বেরিয়ে যেত। আল্লাহর রহমত, আল্লাহই এটার ভিতরে কোনো কল্যাণ রেখেছেন, এটা ছাড়া আমাদের আর কিছুই বলার নেই। আল্লাহ এর ভিতরে কী রেখেছেন আল্লাহই ভালো জানেন। তো আমার ছেলেটা বাসায় ছিল বিদায় কিছুটা হলেও ওর জন্য টেনশন মুক্ত ছিলাম, কিন্তু ওর জন্য, ওর খবরের জন্য আমাদের আত্মীয় স্বজন সবাই আমার মেজো ছেলে মুত্তাকিকে ফোনের উপর ফোন দিচ্ছিল, এই অবস্থা। তো আল্লাহ রহমত করছে আর কি। সবাই দোয়া করবেন, আল্লাহ সবাইকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সন্তান হারিয়েছেন, আল্লাহ তাদেরকে শোক সইবার তৌফিক দান করুন, এই দোয়া করি। মায়েদের কান্না দেখে, বাবাদের কান্না দেখে শুধু কলিজা ফেটে যাচ্ছে এখনও পর্যন্ত। আল্লাহ পাক আমাদের সবাইকে বিপদমুক্ত রাখুন, হেফাজতে রাখুন, এই দোয়া করি। আল্লাহ আমাদেরকে কোনো বিপদ মুসিবত আচানক দিয়েন না, এই দোয়াই করি সব সময়। তো এর ভিতরে অনেকগুলো কাজ করে নিয়েছি। আর এর ভিতরে মেহমানও এসেছে একজন, তো ওনাকে একটু নাস্তা দিয়েছে। তো এখন রান্নার প্রস্তুতি হিসেবে ওই যে পুঁইশাক ছাদে ছিল, তো একটু এনেছি। আর এটার সাথে একটা আলু দিয়েছি, দিয়ে পুঁইশাক একটু রান্না করব আজকে। এই দুপুর আর সন্ধ্যার ভিতরে খানা হয়ে যাবে আমাদের দুজনের জন্য, আর অন্য সবজি রান্না করছি না। তো আর ওদের জন্য হচ্ছে চিকেনগুলি রেডি করে দিয়ে যাচ্ছি, কারণ চিকেন ছাড়া ওরা খেতেই পারে না, খায়ও না কিছু একটা। গরু গোশত বেশি একটা খেতে চায় না ওরা। তো এই জন্য একটু আমি চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না করব। আর হচ্ছে এই যে বুকের, মুরগির বুকের মাংসগুলোকে আর মানে ভুনা করে রেখে দেবো আর কি। ওরা ওই স্যান্ডউইচ, তারপর রোল, পরোটা রোল যেভাবে খাবে, আমি এটা রেডি করে দিলে ওরা ফ্রিজ থেকে গরম করে করে খেয়ে নেবে। মুরগির গোশতগুলিকেও সেম প্রসেসেই রান্না করব। তো একগুলি হচ্ছে হাড়সহ, আর একটা হচ্ছে শুধু বুকের গোশতগুলি আর কি। এখানে রক্ত জমাট বেঁধে আছে, এটা একটু পরিষ্কার করে নিয়েছি। আর গোশতগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এ পর্যায়ে একটু আমরা 2টি দোয়া শিখতে পারি। সেটা হচ্ছে, আমাদের অনেক সময় দোয়া বা মুনাজাত কবুলের জন্য আমরা আল্লাহকে বলি যে আল্লাহ আমাদের এই দোয়াগুলি কবুল করেন, আল্লাহ আমাদের মুনাজাতগুলি কবুল করেন। আমরা সবসময় দোয়া করি, কিন্তু দোয়া কবুলেরও আবার 2টা ছোট্ট 2টা আছে, শব্দ আছে। সেই 2টা শব্দ যদি আমরা পড়তে থাকি তাহলে আল্লাহ আমাদের দোয়াগুলি কবুল করবেন। সেই ছোট্ট দোয়াটুকু হচ্ছে, বা সেই ছোট্ট শব্দটুকু হচ্ছে, একটি হচ্ছে ইয়া ওয়াহাব, ইয়া ওয়াহাব, কলকলা করেই বলতে হবে, ইয়া ওয়াহাব। তো এটার অর্থ খুবই সুন্দর। হে মহান দাতা, সব কিছুর দানকারী, হে মহান দাতা, সব কিছুর দানকারী। তো এটা খুবই সহজ এবং খুবই মানে অর্থবহ, খুবই সুন্দর একটি দোয়া। এটা সূরা আল ইমরানের 6 নম্বর আয়াতে আল্লাহ এই সুন্দর আল্লাহর নাম বা আল্লাহর গুণবাচক নামটি বলেছেন। দ্বিতীয়টি হচ্ছে ইয়া মুজিব, ইয়া মুজিব, ইয়া মুজিব। এটার অর্থ হচ্ছে হে দোয়া কবুলকারী, হে দোয়া কবুলকারী। তো এই সূরাটি হচ্ছে সূরা হুদের 61 নং আয়াতে আল্লাহর এই গুণবাচক নামটি এসেছে। তো আমরা এই নাম ধরেও আল্লাহকে যদি ডাকি, আল্লাহকে যদি বলি, আল্লাহ আমাদের দোয়াগুলি কবুল করবেন, এই আশাই রাখি আল্লাহর প্রতি। আশা করি এই ছোট্ট 2টা আয়াত আপনারা, ছোট্ট 2টা দোয়া আপনারা পড়বেন। নিয়মিত যদি পড়েন তাহলে আল্লাহ আমাদের দোয়ার, যে কোনো দোয়া কবুল করবেন। আমাদের দুনিয়া আখেরাতের জন্য তো আমরা দোয়া করতেই থাকি সারাক্ষণ। দোয়াগুলি যেন আল্লাহ কবুল করেন, সেটাই আমাদের চাওয়া আল্লাহর কাছে। যাই হোক, রান্নাতে চলে এসেছি। এখানে একটু বেশি প্রথমে ভেবেছিলাম হাড়সহ যে মুরগির গোশতগুলি সেগুলি রান্না করব প্রথমে, তারপরে ছোটো যে মুরগির গোশত আছে সেগুলি রান্না করব। পরে মনে হলো না,
আগে ছোটোগুলি রান্না করে ফেলি, তাহলে এগুলি উঠিয়ে ওই পাতিলে আমি আবার বড়গুলি রান্না করতে পারবো। তাহলে আর দুইটা পাতিল মানে লাগানো লাগবে না, ধোয়া লাগবে না। ঝামেলা যত কমানো যায় ততই ভালো। তো এই জন্য আদা রসুন দিয়েছি একটু ভেজে, তারপরে মুরগি গোস্তগুলি রান্না করছি। পাশের চুলায় ওই যে পুঁই শাকটা রান্না করছি সেম প্রসেসে। তো আমি যেভাবে রান্না করি আর কি, আমার থেকে একটু বাগার দিয়ে রান্না করলে শাক মজাই লাগে। আর শাকে একটু আলু বা ওই যে শিমের বিচি এগুলি দিলে শাকটা একটু মানে লসলসে হয়, একদম মাখা মাখা হয়, ভালো লাগে এই আর কি। তবে ওই যে আলু দিলে না শুধু আলুই দেখা যায়, শাক আর দেখা যায় না, এটা হলো কথা। একটু লবণ পরিমাণ মতো দিয়েছি, একটু গুঁড়ো মরিচ দিয়েছি, আর একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। মরিচটা একটু বেশি দিচ্ছি কারণ আমার ছেলেরা একটু ঝাল ঝাল স্পাইসি পছন্দ করে, এর জন্য। চিকেনে আসলে একটু ঝালটা দিলেই ভালো লাগে। আর এখানে আমি একটু সয়া সস দিব, এই জন্য সয়া সস নিয়ে নিচ্ছি, একটুখানি দিয়ে দিচ্ছি। সেম প্রসেসে আমি মুরগির যে হাড়সহ মুরগি গোশত ধুয়েছিলাম সেটাও দিব। এখানে টমেটো সস প্যাকেটে 2 প্যাকেট দিয়ে দিচ্ছি। এমনি কোটায় থাকলে তো কোটা থেকে দিতাম, কিন্তু প্যাকেটের এগুলো আমার ছেলেরা খায় না, এই জন্য আমি রান্নায় ইউজ করি। তো বড় টুকরার ভিতরে 2 পিস আস্ত মুরগি গোশত ছিল, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এরকম মুরগি গোশত রান্নার সময় আমি একটুখানি ময়দা বা আটা থাকলে সেটা দিয়ে দিই, যাতে করে একটু বাইন্ডিংটা ভালো হয়। তো আজকে আর ওইটা দিচ্ছি না, একটু স্যুপ ছিল কর্ন স্যুপ, তো ওইটা দিয়ে দিচ্ছি। একটু বাইন্ডিংটাও হলো আর টেস্টটাও বাড়লো এর জন্য। তো একটু ভালো করে এগুলি, আর এটা হতে বেশি একটা সময় লাগে না, অল্প সময়ে হয়ে যায়। তো একটু ভালো করে ভেজে এখন নামিয়ে নিচ্ছি। আর ওরা একটু গরম করে করে খাবে, তো পরে আর একটু হয়ে যাবে। সেম প্রসেসে এখন আমি ওই যে মুরগির গোশত যেগুলি আছে সেগুলি এভাবে রান্না করবো। এভাবে ইদানিং ওদের ভালো লাগে, এই জন্য এভাবেই করছি। তবে ওই যে যদি সস না দেওয়া হয়, পরে একটু চিমটি চিনি দিতে হয়, তাহলে টেস্টটা বাড়ে, ভালো লাগে। ওই যে একটুখানি আদা রসুন নামিয়ে নিয়েছিলাম সেটাও দিয়েছি, তার সাথে আরও একটু দিয়েছি। আর এখানে আমি আরও কয়েক পিস উঠিয়ে এগুলিকে ম্যারিনেট করে রেখে দিব, ওরা যাতে করে কখনো হয়তো মনে হলো যে একটু চিকেন ফ্রাই খাবো, তো সেটা যেন খেতে পারে আর কি। এই জন্য একটু লবণ আর গুঁড়ো মরিচ দিয়েছি, আদা রসুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সয়া সস, একটুখানি ব্ল্যাক পেপার, সব কিছু দিয়ে ভালো করে মেখে ঢাকনা দিয়ে এটা রেখে দিব ফ্রিজে। তো সন্তানদের কথা চিন্তা করে ওরা যা পছন্দ করে তাই তো মায়েরা করে রাখে, তো সেটাও আমিও করছি, আমিও তো আর ব্যতিক্রম না। যা যা খাবে, আর এমনিতেও ওদের মন চাইলে টাকা দিয়ে যাব, ওরা চাইলে অর্ডার করেও খেতে পারবে। তো 2 ছেলেকে রেখে যাব, মনটা খুব করছে, জ্বলতেছে। আরও ছোটোটার পরীক্ষা চলতেছে। তারপর আল্লাহ ভরসা, আমার ছেলেদেরকে আমি বিশ্বাস করি ওরা আল্লাহর রহমতে সব পারবে। আমি ওইভাবে ওদেরকে ছোটো থেকে ট্রেনিং দিয়েছি, যাতে করে আমি না থাকলেও যেন ওরা কোনো সমস্যায় না পড়লেও যেন সেটা নিজেরা মোকাবেলা করতে পারে, যাতে করে ওদের জীবনে ওরা যখন কোনো কিছু করতে যাবে, ওরা নিজেরা যেন করতে পারে। এই ট্রেনিংটা আমি দিয়েছি, যাতে করে ওদেরই ভালো হয়, এটা আর কি। তো এখানে হচ্ছে ওই যে মুরগি গোশত যেভাবে এটা করেছি সেভাবে করে নিচ্ছি, আর পাশাপাশি একটু বাগার দিব, এই জন্য ছোটো পাইপ্যানে তেল দিয়ে দিচ্ছি। আমার ছেলেরা রান্না করে নিজেরা যেটা পছন্দ সেটা খেতে পারে। আর হচ্ছে ঘর-দুয়ার গুছিয়ে তারপরে ম্যানেজ করে আটকে রাখার যে দায়িত্ববোধটা, সেটা ওরা আসলে সবসময় সুন্দরভাবে পালন করে আসছে। আমরা ঘরে থাকলেও ওরা এই দায়িত্বগুলো ওরাই করে। তো এজন্য আমি ওদের প্রতি আমার আস্থা এবং বিশ্বাস আছে, আমরা না থাকলেও আল্লাহর রহমতে অসুবিধা হবে না। আর আল্লাহর উপর তো ছেড়েই যাব, আল্লাহ সহায়কারী। আল্লাহ সবার চেয়ে পাহারাদারি, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, উত্তম পাহারাদারি আল্লাহই। এখানে এখন মুনতাসির স্কুল থেকে আসছে, ওর খিদা লাগছে, ও সকালে নাস্তা করে যায় না, এই জন্য বললো ও এখন নাস্তা করবে, এই দুপুরবেলা ও পরোটা খাবে। তো এই জন্য ওর জন্য পরোটা ছেঁকে নিব আর কি, এর জন্য তাওয়া বসিয়েছি। এই তাওয়ার ব্যাপারে অনেকেই প্রশ্ন করেন এই তাওয়া আমি কোথা থেকে নিয়েছি। এটা প্রায় 2 বছর আগে মেবি, বা 2-2.5 বছর হবে। আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি, ওটা মনে নাই কোন অনলাইন থেকে নিয়েছি। এটা হচ্ছে কাস্ট আয়রন, খুবই ভালো, অনেক ওজন। তো এটার হ্যান্ডেলে রাবার দেওয়াতে সুবিধা ধরতে, মানে গরম অবস্থায় ধরা যায়, এটা একটা সুবিধা। তো অনেক দিন থেকে ইউজ করছি, ভালোই।
তো আমি ইদানিং কাস্ট আয়রনের জিনিসপত্রই কেনার চেষ্টা করব। সিরামিক এবং কাস্ট আয়রন এই দুইটাই ইউজ করব ইনশাআল্লাহ। আর স্টেনলেস স্টিল, কারণ এগুলি সম্মত আর কি। আর নন স্টিকেরগুলো সবগুলো এখন ছাঁটাই করব চিন্তা করছি, পুরনো হয়ে গেছে। আর যেগুলি আমি অ্যালুমিনিয়ামের পাতিল অ্যালুমিনিয়ামগুলো তো অনেক আগেই আমি ছাঁটাই করে ফেলছি। যেগুলি এখন এনামেল প্রিন্ট করা আর কি পাতিল টিনের, ওগুলি স্বাস্থ্যসম্মত, ওগুলিতেও আল্লাহর মতো সমস্যা হবে না ডাক্তারি মতে আর কি, কালারফুল যেগুলি আর কি। তো ওকে নাস্তা দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে ওই যে মুরগি গোস্তগুলো মোটামুটি হয়ে গেছে, আর একটু জল শুকালে নামিয়ে নেব। এর ভিতরে শুকিয়ে গেছে, আর বেশি শুকালে আর খাওয়া যাবে না, বেশি শুকনা লাগবে। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।